আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি সবার প্রথমেই ক্ষমা প্রার্থী, কারণ হচ্ছে যে আমি যে লেকচার সিরিজটা তৈরি করার চেষ্টা করছিলাম গুণগত রসায়নের উপর, তো সেই লেকচার সিরিজে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। যদি কেউ ডেডিকেটেডলি ভিডিওগুলো দেখে থাকো তাহলে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ হচ্ছে যে কি কিছু প্রাইভেট ব্যাচের জন্য মূলত আমি কন্টিনিউয়াসলি বা রেগুলারলি ভিডিওগুলো আপলোড করতে পারছি না, আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি না। তো তোমরা যদি কেউ ডেডিকেটেডলি ভিডিওসগুলো দেখে থাকো, ক্লাসগুলো দেখে থাকো এবং ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো, তাদের জন্য তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি আজকে হচ্ছে যে ষষ্ঠ লেকচার, অর্থাৎ গুণগত রসায়নের ষষ্ঠ লেকচার, যেটা ছিল কোয়ান্টাম সংখ্যা, এবং আজকের লেকচারটা বেশ গুরুত্বপূর্ণ তোমাদের বেসিক সহ কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এখন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি? তো এই কোয়ান্টাম সংখ্যাটা মূলত কোয়ান্টাম সংখ্যা আসে হচ্ছে যে একটা পরমাণুতে, আমি তো ওই দিন দেখিয়েছিলাম যে এটা ধরে আমি যদি নিউক্লিয়াস ধরি, তাহলে সেক্ষেত্রে এইভাবে এর শক্তিস্তর আছে, ইলেকট্রনটা এখানে অবস্থান করছে। তো আমি তো একটা এমনিতেই বলতে পারি না যে ইলেকট্রনটা কোথায় আছে কিংবা কই আছে, অবস্থান করছে। তো এই যে ইলেকট্রনটা যেখানে অবস্থান করছে, ধরি এই যে ইলেকট্রনটা, মনে করো এইটা ইলেকট্রনটা আমার এই শেলের মধ্যে অবস্থান করছে। তো এই যে ইলেকট্রনটা এখানে অবস্থান করছে, তার এই অবস্থানের যে পরিচিতিটা, এই পরিচিতিটাই মূলত আমাদের কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। তাহলে আমরা যদি সংজ্ঞায় আসি যে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা কি, তাহলে আমরা বলতে পারবো যে পরমাণুতে একটি ইলেকট্রনের পূর্ণ পরিচিতির জন্য যে চারটি রাশির প্রয়োজন হয় তাকে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বলে। রাশির প্রয়োজন, তাই কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কথা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মূলত এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আসলে মূলত আমরা আমাদের ইলেকট্রনটা একটা পরমাণুতে কোথায় অবস্থান করছে তা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, তাহলে কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের হয় আমরা একটু আগে দেখেছি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে চারটি, এই যে চারটি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার ধরনের। আচ্ছা, এখন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি হতে পারে? প্রথমে আমরা হচ্ছে যে বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, যেমন আমরা ক্লাস 9-10 পড়েছি, সেটা হচ্ছে KLMN, শেল যেগুলা বা শক্তিস্তর যেগুলা, এই শক্তিস্তরগুলোকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা হিসেবে বিবেচনা করি। এই শক্তিস্তরগুলোই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা অরবিট নামে জানতাম ছোটোবেলায়। তো এখন আমি যদি সংজ্ঞায় আসি, সেটা হচ্ছে কোনো পরমাণুতে, প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা বলছি, কোনো পরমাণুতে ইলেকট্রন কোন শক্তিস্তর, কথাটা শক্তিস্তর, কিন্তু শক্তিস্তর, এই শক্তিস্তর কি আশা করি তোমরা ক্লাস 9-10 পড়ে এসেছো। কোন শক্তিস্তরে আছে বা কোন শেলে আছে তা জানার জন্য যে রাশি ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে এই রাশিগুলা কিভাবে কেমনে ব্যবহার করা হয়। একে আমরা n দ্বারা প্রকাশ করি, আচ্ছা, n দ্বারা প্রকাশ করা হয়। এখন হচ্ছে n এর বিভিন্ন মানের জন্য আমরা শিখে আসছি, এটা আশা করি ক্লাস 9-10 যে n = 1 যদি হয়, সেক্ষেত্রে আমরা বলি সেটাকে কে শেল। এটা আশা করি তোমরা ক্লাস 9-10 পড়েছো। n = যদি 2 হয়, সেটা হচ্ছে KL শেল। n = যদি 3 হয়, সেটা হচ্ছে KLM শেল। ঠিক আছে, এইভাবে আমাদের চলতে থাকবে। n = 4 হলে এটা হচ্ছে KLMN শেল, তাই না?
এটা আমরা জানি ক্লাস 9-10 বেসিক থেকে, আশা করি তোমাদের প্রত্যেকেরই জানার কথা। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাটা বুঝতে পারলাম যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে একটা ইলেকট্রন কোন শেলে কোন শক্তি স্তরে আছে সেটা জানা যায়, সেটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই অংশটাও ইম্পর্ট্যান্ট MCQ এর জন্য, যে এল কে আশা করি এইগুলো তোমরা জানার কথা, এটা খুবই বেসিক একটা পড়ালেখা। এখন আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাও তোমরা পড়েছো আশা করি, যে কোয়ান্টাম সংখ্যার মধ্যে আসলে একটা ইলেকট্রনের অবস্থানটা জানটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। একটা ইলেকট্রন আমরা যত সহজে বলে ফেলছি যে ইলেকট্রনটা এই জায়গার মধ্যে ঘুরছে, আসলে কিন্তু তত সহজে ইলেকট্রনটার অবস্থান জানা যায় না। আমি আগেও একটা ক্লাসে বলেছিলাম যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এই হাইজেনবার্গ উনি ওনার অনিশ্চয়তার নীতিতেই উল্লেখ করেছেন যে ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করলে অবস্থান নির্ণয় করা যায় না, অবস্থান নির্ণয় করলে ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করা যায় না। অর্থাৎ এই জিনিসটা খুবই ডিফিকাল্ট, হচ্ছে যে একটা ইলেকট্রন, এই যে আমরা গঠন টঠন দেখি, এটা কিন্তু কোনোগুলোই কোনো বিজ্ঞানী চোখে দেখেন না, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুভ করা। অর্থাৎ কোনোভাবে আমরা যে শক্তি স্তর আঁকাই, কেউ কিন্তু এগুলো চোখে দেখেন নাই। তো এই জন্য হচ্ছে যে মূলত আমাদের এগুলা বেশ স্পেসিফিকভাবে পড়তে হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার পাশাপাশি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? যে পরমাণুতে ইলেকট্রন বা ইলেকট্রনকে ই দিয়ে আমি প্রকাশ করতে চাই, ইলেকট্রন যে উপশক্তি স্তরে থাকে, উপশক্তি স্তরে থাকে, তাকে প্রকাশ করা হয় এল দ্বারা। এটাই হচ্ছে মূলত আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে লাইনটা এখন আমি লিখবো যে এল এর মানটা, ঠিক আছে? আমার মনে হয় তোমরা পড়েছ যে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমি অন্য কালিতে লিখলাম। এখন n-1 বলে কি বুঝি আমরা? n-1 জিনিসটা আসলে কি? n হচ্ছে আমাদের সেই প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল এর মানটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটাও প্রয়োজন হয়। তাহলে আমি যদি বলি যে n, ধরি আমি n হচ্ছে n is equal to 3, হ্যাঁ, n is equal to 3 নাম্বার শক্তি স্তরের কথা চিন্তা করছি। n is equal to 3 হলে l is equal to হচ্ছে কি দেখো 3-1 which is actually 2। এখন l এর ভ্যালুগুলা কিন্তু আবার আমরা বেশ কি করে এক্সপ্লেন করতে পারি, যেমন l is equal to 2 মানে কি? l যদি 0 হয়, l is equal to 0 হলে সেটা হচ্ছে s অরবিটাল, l is equal to 1 হলে সেটা হচ্ছে p অরবিটাল, l is equal to 2 হলে সেটা হচ্ছে d অরবিটাল, এবং l is equal to 3 হলে সেটা হচ্ছে f অরবিটাল। অরবিটাল কী জিনিস আশা করি তোমরা জানো, হ্যাঁ আশা করি এটা তোমরা জানো অরবিটাল কী জিনিস, ক্লাস 9-10 পড়ে আসার কথা। তো এখন হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে এল এর মানটাও পেয়ে গেলাম n-1 পর্যন্ত, এবং এল এর মান যদি 0 হয়, তাহলে এখন দেখো যে এই জায়গার মধ্যে আমরা যদি একটু মার্ক করি যে এখানে n is equal to 3 আমি ধরলাম, এল এর সর্বোচ্চ মান হতে পারে সেটা হচ্ছে 2, অর্থাৎ এল এর মান হতে পারে ডি পর্যন্ত, এল এর মান ডি পর্যন্ত হতে পারে, অর্থাৎ এল এস পি এবং ডি পর্যন্ত হতে পারে। এটা বুঝতে পারলাম। তাহলে তোমরা ক্লাস 9-10 আমি একটু মনে করাইয়া দেওয়ার চেষ্টা করি, ক্লাস 9-10 তোমরা যখন ইলেকট্রন বিন্যাস পড়তা তখন তোমাদের মনে আছে আমরা এইভাবে লিখতাম যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর আমরা লিখতাম 3d। 3f কি কখনো লিখতে দেখেছি? 3f লিখতে পারবো না, কারণ হচ্ছে n এর জন্য l-n এর মান হচ্ছে 2, যেটা নির্দেশ করে সর্বোচ্চ আমরা d পর্যন্তই যেতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের এল এর মান, এন এর মান আমরা বিষয়টা ক্লিয়ার করলাম।
এখন হচ্ছে আমরা একটা প্রশ্ন দেখে দিই, যে প্রশ্নটা মাত্র আমি একটু মানে যে কথাটা আমি বলার চেষ্টা করলাম সেই কথাটাই একটা প্রশ্নের মাধ্যমে এখন তোমাদের কাছে উপস্থাপন করব। সেটা হচ্ছে 2 মার্কের জন্য আসে, যে 2D অরবিটাল সম্ভব নয় কেন। এখন যারা এতক্ষণ বুঝোনি আরেকটু ফোকাস করো, বুঝতে পারবা এখন যদি বলি। যেমন ধরো 2D এর ক্ষেত্রে দেখো n ইজ ইকুয়াল টু 2D এর ক্ষেত্রে, এটা কিন্তু ক্ষয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে। 2D এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 2, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে n ইজ ইকুয়াল টু 2। এখন হচ্ছে l এর মানটা কীভাবে কাউন্ট করি আমরা। l এর মান হবে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত এটা লিখি, 0 থেকে n-1 পর্যন্ত। জিরো থেকে n-1 পর্যন্ত এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, একটু আগে আমরা পড়ে আসছি এটা। এখন 2D এর ক্ষেত্রে দেখো n ইজ ইকুয়াল টু যদি 2 হয় তবে l ইজ ইকুয়াল টু হবে 2-1 হুইচ ইজ অ্যাকচুয়ালি 1, ঠিক আছে। তাহলে 1 এর জন্য আমরা কী পাই, 0 থেকে 1 এর জন্য আমরা পাই যদি l ইজ ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে l ইজ ইকুয়াল টু 0 হলে আমরা পাই s অরবিটাল, l ইজ ইকুয়াল টু 1 হলে আমরা পাই p অরবিটাল। দেখো l এর সর্বোচ্চ মান হচ্ছে কত ভাইয়া, l এর সর্বোচ্চ মান হচ্ছে আমাদের এখানে 1। তাহলে এই 1 এর উপর কি আর যেতে পারবে, অর্থাৎ 2 কি হতে পারবে না, 2 হতে পারবে না, কারণ আমাদের ক্যালকুলেশন বলছে এখানে 2 হওয়া সম্ভব নয়। তাইলে আমরা বলতে পারি যেহেতু 2 হতে পারবে না সেক্ষেত্রে 2D অরবিটাল অর্থাৎ ডিতে যেতে পারবে না, কারণ p পর্যন্তই ওদের হাইয়েস্ট, তাই না, p পর্যন্তই হাইয়েস্ট, এটি এর উপরে যেতে পারবে না, কারণ হচ্ছে n এর ভ্যালুর জন্য lটা নির্ভর করে, এবং ক্যালকুলেশন করে আমি দেখা দিলাম l এর মান সর্বোচ্চ 1 হতে পারে, অর্থাৎ p পর্যন্ত যেতে পারে, তাই 2D সম্ভব নয়। আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম, তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা তোমাদের মতো করে বুঝিয়ে পরীক্ষার হলে লিখতে পারবা, এটা খুব ইজি। আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটাও বুঝতে পেরেছো। এখন আসি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি। Lm চলে গেল, এখন হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এখন আমাদের একটু বুঝতে হবে। দেখো, যখন একটা ইলেকট্রন তার শক্তি স্তরের মধ্যে ঘুরছে, তো সে যখন ঘুরে সে কিন্তু নিজের মধ্যে একটা স্পিড নিয়ে ঘুরে, তখন একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ডের তৈরি হয়। তড়িৎ ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তোমরা 9-10 পড়েছ। যখন একটা ইলেকট্রন ঘুরছে তার চারপাশে কিছু ইলেকট্রিক ফিল্ড দেখা যায়। এই যে ইলেকট্রিক ফিল্ডগুলা আবার তোমরা আমি জানি হয়তো তোমরা পড়ছো কিনা আমি জানি না, যে তোমরা পড়েছো কিনা আবেশ চ্যাপ্টারের মধ্যে, যে যেখানেই তড়িৎ থাকে সেখানেই কিন্তু বিদ্যুৎ থাকে, যেখানেই তড়িৎ থাকে সেখানেই বিদ্যুৎ থাকে। তোমরা যারা শর্ট সিলেবাস পড়েছো তারা হয়তো জানার কথা না, তবে যারা ফুল সিলেবাস পড়েছো অবশ্যই জানবা যে যেখানেই, এটা হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বকীয় আবেশ চ্যাপ্টারটার একটা মানে ফিজিক্সের একটা চ্যাপ্টার, সেখানে বলা হয়েছে যে যেখানেই চুম্বক থাকবে সেখানেই তড়িৎ থাকবে, কিংবা যেখানেই তড়িৎ ক্ষেত্র থাকবে সেখানেই চুম্বক ক্ষেত্র থাকবে। তো এই যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের জন্য আমাদের একটা কোয়ান্টাম সংখ্যা বা একটা ইলেকট্রন একটা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়। তড়িৎ ক্ষেত্র তৈরি হলো, চুম্বক ক্ষেত্র তৈরি হলো, তখন আমাদের একটা ত্রিমাত্রিক বিন্যাস তৈরি হয়। এই ত্রিমাত্রিক বিন্যাসটা প্রকাশের জন্য আমরা যে রাশিটা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা m দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি কি লিখতে পারি, যে সিম্পলি আমি যে কথাগুলো বললাম যদিও বেশ বড় হয়ে যাবে, আশা করি তোমরা লিখে নিতে পারবে। আমি যতটুকু বলেছি ততটুকুই লিখতে হবে। তো তারপর আমি লিখে দিই যে পরমাণুতে ইলেকট্রন ঘূর্ণনে সৃষ্ট তড়িৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে আসলে এগুলো লেখাটা বেশ ডিফিকাল্ট। যখন ব্যাচে পড়ানো হয় সেক্ষেত্রে তখন হচ্ছে যে স্টুডেন্টরা নিজেরা লিখে ফেলে বললে, তো লেখাটা খুবই বিরক্তিকর। তো ইলেকট্রন ঘূর্ণনের সৃষ্ট তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে
সৃষ্ট ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশের জন্য ব্যবহৃত কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারলে হবে। এগুলো আসলে সংখ্যা টঙ্কা তোমার একটা আসে না, এম দ্বারা প্রকাশ করা হয়, এখানে আমার লেখা আছে, আমি আবার লিখছি না, এটা বেশ গুরুত্বপূর্ণ। এম এর মানটা গুরুত্বপূর্ণ। এম এর মান এল এর উপর নির্ভর করছে। এল এর মান যেমন এন এর উপর নির্ভর করে, এম এর মানও এল এর উপর নির্ভর করে। এম এর মান মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা। এগুলো যদি তোমরা না বুঝে থাকো তাইলে তোমরা কিন্তু পরবর্তীতে সিকিউ সলভ করতে পারবে না। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, খুব গুরুত্বপূর্ণ। এখন আমি আসি, যদি এল ইজ ইকুয়াল টু 0 হয়, এল ইজ ইকুয়াল টু 0 হলে আমরা জানতে কি কোন অরবিটাল নির্দেশ করে, সেটা হচ্ছে এস অরবিটাল। আশা করি অরবিটাল কি তোমরা জানো, এস অরবিটাল নির্দেশ করে। তাহলে সেক্ষেত্রে এম এর মান কত? এম হবে কত? এল ইজ ইকুয়াল টু 0 মানে এম ইজ ইকুয়াল টু 0, তাই না? এখানে তো আর কিছু করার নেই, -0 + 0, -0 + 0 তো হয় না। তো এটাকে আমরা প্রকাশ করি এস অরবিটাল। আচ্ছা, এল ইজ ইকুয়াল টু যদি আমি বলি 1, তাহলে এম ইজ ইকুয়াল টু হবে, এম হবে দেখো -1, যেহেতু -1 থেকে -L থেকে +L পর্যন্ত হবে 0, আর -1 পরে আসে 0 এবং আসে +1, এবং L ইজ ইকুয়াল টু 1 হলে আমরা জানি কোন অরবিটাল নির্দেশ করে? পি অরবিটাল। তাহলে পি, যেহেতু এখানে এম এর মান 3টা, দেখো ভাই এন এর মান যদি 3টা, তাহলে সেক্ষেত্রে কিন্তু অরবিটালও 3টা থাকবে। সেক্ষেত্রে PX, PY এবং PZ নামে 3টা অরবিটাল দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা ক্লাস করছো মনোযোগ দিও, এই অংশে বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। অর্থাৎ এল ইজ ইকুয়াল টু যদি 1 হয়, সেক্ষেত্রে এম হবে -1 0 1, -1 এর জন্য পি অফ এক্স অরবিটাল, 0 এর জন্য পি অফ ওয়াই অরবিটাল এবং +1 এর জন্য PZ অরবিটাল। ঠিক একইভাবে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনো এবং মনে রাখার চেষ্টা করো। সেটা হচ্ছে, দেখো এল ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তখন এম ইজ ইকুয়াল টু কত হবে? -2 থেকে +2 পর্যন্ত। তাহলে দেখো -2 -1 0 1 2, আশা করি বুঝতে পারছো। সেক্ষেত্রে দেখো এল ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কোন অরবিটাল আমরা পাই? সেটা হচ্ছে ডি অরবিটাল। তাহলে ডি অরবিটাল যদি হয়, তাহলে এখন এম এর মানের জন্য আমরা কি পাচ্ছি? এম এর মান হচ্ছে 5টা। দেখো এম এর মান হচ্ছে 5টা, তাহলে আমরা কি পাচ্ছি? 5টা আলাদা আলাদা অরবিটাল পাচ্ছি। তাহলে দেখো সেটা হচ্ছে DXY, DYZ, DZX, DX² -Y² এবং হচ্ছে DZ²। এই প্রতিটা অরবিটাল ইনশাল্লাহ আগামী ক্লাসে একে একে দেখাবো, দেখতে কীরকম সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে দেখো বিষয়গুলো বুঝতে পারছো, এরপর এইগুলোর ভিত্তিতে কিন্তু আমাদের সিকিউ অ্যান্সার করতে হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘটনা। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা একটা এক্সারসাইজ করবো ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে, সেই এক্সারসাইজের মাধ্যমে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসো আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা কী জিনিস একটু বোঝার চেষ্টা করি। একটা ইলেকট্রন, অর্থাৎ আমরা 3টা কোয়ান্টাম সংখ্যাও কভার করে ফেলছি, এখন হচ্ছে ফাইনালি আমরা আসছে স্পিন কোয়ান্টাম সংখ্যাতে। এই হচ্ছে একটা ইলেকট্রন যখন এই যে কক্ষপথে ঘুরছে, আমরা জানি যে পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তখন পৃথিবী একটা তার নিজস্ব কক্ষপথে ঘুরছে, আবার পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপরও ঘুরছে। তো ইলেকট্রনও কিন্তু ঠিক সেভাবে তার নিজের অক্ষের মধ্যে ঘুরছে। এই যদি মনে করি ইলেকট্রনের অক্ষ, এটা হচ্ছে যদি হয় ইলেকট্রন, একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি যেহেতু তোমাদের বোঝার সুবিধা হবে। এই মনে করো একটা অক্ষ, এবং এইটাকে কেন্দ্র করে মনে করো একটা ইলেকট্রন ঘুরছে। হ্যাঁ, তো এই ইলেকট্রনটা এদিকে ঘুরতে পারে, আবার এই ইলেকট্রনটা এদিকে ঘুরতে পারে।
অর্থাৎ দুই দিকে করতে পারে, কারণ একটা অরবিটালে আমরা জানি দুইটা ইলেকট্রন থাকতে পারে। তো একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে এবং অন্য, এটা কি ঘড়ির কাঁটার দিক হলো নাকি, সরি ঘড়ির কাঁটার দিক হচ্ছে এটা, একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার কোন দিক, আমি তো ঠিক একদিকে দুইটা দেখালাম, সরি। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এবং আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। যেমন এটা যদি মনে করো এদিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে একটা ইলেকট্রন আমি চিন্তা করলাম, তাহলে এটা ঘুরবে এইদিকে এবং একটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীতে। এই কোনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, কোনটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, এই বিষয়টা জানার জন্য আমাদের যে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয় সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এটা আমি সংজ্ঞা লিখতে যাচ্ছি না, কারণ লিখলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরই বিরক্ত লাগবে। তাই আমি জাস্ট এই জিনিস লিখে দিই যে ঘড়ির কাঁটার দিকে হলে এস এর মান পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে হলে এস ইজ ইকুয়াল টু প্লাস হাফ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং ঘড়ির কাঁটার বিপরীতে এস ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এইটুক জানলেই আশা করি আমাদের হয়ে যাবে। এখন আসো আমরা একটা প্র্যাকটিসে চলে যাব। এই প্র্যাকটিস সেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এইভাবেই কিন্তু সিকিউ আসে, এবং আমি একটা সিকিউ নিয়ে আসছি, সেই সিকিউটা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর একটা সিকিউ। এই সিকিউ এর কিন্তু আরেকটা অংশ আমি গাণিতিক অংশে করিয়েছিলাম, অর্থাৎ একটা সিকিউ আমি পুরোপুরি কভার করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি গাণিতিক অংশটা দেখে থাকো, এই সিকিউটাই আমি গাণিতিক অংশেও আলোচনা করেছি, এবং এই সিকিউ এর 4 নাম্বার প্রশ্ন নিয়ে আমি গাণিতিক অংশে আলোচনা করেছি। সেম সিকিউ আমি এখন 3 নম্বর প্রশ্নের জন্য আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে বলা হয়েছে যে কি সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা LM এর মাধ্যমে, LMN এর মাধ্যমে, যে কোনোটা বলতে পারে, LMN এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরটা কি? KLMN, এরা হচ্ছে কত? এরা হচ্ছে 4 বা 4। আচ্ছা, বুঝতে পারলাম 4। এখন আমরা এটা কিভাবে নির্ণয় করব? আসো আমরা সবার প্রথমে, আমি যেভাবে তোমরা পরীক্ষার হলে অ্যাপ্রোচ করবা, সেভাবে পরীক্ষার হলে লিখবা, ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। প্রথমেই একটা বক্স তৈরি করবা, বেশ বড়সড় একটা বক্স। পরীক্ষার হলেও ঠিক এভাবেই লিখবা। একটা বড়সড় বক্স তৈরি করবা, এরকম একটা বড়সড় বক্স তৈরি করবা, একটা বক্স তৈরি করে নেবা শুরুতেই। আচ্ছা, বক্সের মধ্যে থাকবে আমাদের 1 2 3 4 5টা ভেরিয়েবল। 1 2 3 4 5টা ভেরিয়েবল, 5টা ভেরিয়েবল থাকবে। তো প্রথমে থাকবে সেটা হচ্ছে n হচ্ছে প্রধান শক্তি স্তর, তারপরে হবে l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, যার মান হবে n0 থেকে n-1 পর্যন্ত। তারপরে হচ্ছে mটা কি? -l থেকে +l। আচ্ছা, তারপর হচ্ছে আমরা অরবিটালটা বলবো। আচ্ছা, যেহেতু এখানে 4 পর্যন্ত আছে, অর্থাৎ 4 পর্যন্ত আছে, সেক্ষেত্রে আমরা এখানে আমরা অরবিটালটা না লিখলেও হবে। ঠিক আছে, অরবিটালটা আমাদের না লিখলেও হবে, কারণ হচ্ছে আমাদের যেমন px², py, এখানে কিন্তু f পর্যন্ত যেতে হবে। তো f এর কিন্তু সব ভেরিয়েবল আমাদের কিতে নাই, ওই আমাদের ফাইনাল যেটা কীগুলো আছে, যে আমরা যেগুলো পড়ছিলাম ডি এর ক্ষেত্রে পড়ছিলাম, আমাদের বইয়ে কিন্তু এফ এর বিষয়টা এইভাবে উল্লেখ করা নাই। তাই আমরা এখানে অরবিটাল জিনিসটা না লিখলেও পারবো, আমরা শুধু ইলেকট্রনটাও লিখতে পারি এখানের মধ্যে। ঠিক আছে, তো আমরা অরবিটাল শুধু এই যে XYZ এটা লিখব না, লিখলেও হবে অরবিটাল এবং ইলেকট্রন। ঠিক একইভাবে তোমরা এই বিষয়টা অ্যাপ্রোচ করবা। তো প্রতিটা অরবিটালের মধ্যে ধারণ ক্ষমতা কিন্তু এখানে হচ্ছে, যেহেতু সর্বশেষ শক্তি স্তর, তাই এটা হবে কিন্তু 4। আমরা আগেই কাউন্ট করে ফেলছি, তাই এখানে আমরা বসিয়ে দেবো, সেটা হচ্ছে 4। বেশ বড় করে একটা 4 লিখলাম। আচ্ছা, এখন হচ্ছে এল এর মান কী কী হতে পারে? আসো প্রথমে আমরা দেখি। প্রথমে একটা সেগমেন্ট আলাদা করে নিলাম। 4 এর জন্য
n-1 অর্থাৎ 3 পর্যন্ত হতে পারে। তাহলে 0 n-1 পর্যন্ত, তো তাহলে 0 4 - 1 সেটা হচ্ছে কত? 3। তাইলে 3 পর্যন্ত হবে, 0 1 2 এবং ফাইনালি আমরা একটা পাবো, সেটা হচ্ছে 0 1 2 এবং 3। তাহলে এম এর মানটা এখন বের করি। এম এর মান হচ্ছে -1 থেকে -l থেকে 0 সহ +1 পর্যন্ত। তাহলে 0 এর ক্ষেত্রে তো শুধু 0, 1 এর ক্ষেত্রে হবে -1 0 +1। এম 2 এর ক্ষেত্রে কত হবে? -2 -1 0 1 2 এইটু 5 থাকবে। এবং 3 এর ক্ষেত্রে কত হবে? 3 এর ক্ষেত্রে হবে -3 -2 -1 0 1 2 3। অরবিটাল, এই ক্ষেত্রে 0 যখন, তখন অরবিটাল কোনটা? এস অরবিটাল, একদম জানা এস অরবিটাল। পি এর ক্ষেত্রে অর্থাৎ 1 যখন, তখন কি? সেটা হচ্ছে পি অরবিটাল। যদি এখানে আমাদের 3 হতো, অর্থাৎ আমাদের যদি 3 নাম্বার শক্তি স্তরের কথা চিন্তা করতো, তাহলে আমরা একটু এক্সটেন্ডেড কী লিখতাম? যে পি এক্স, পি ওয়াই, পি জেড, এটা লিখে দিতাম। যেহেতু আমার 4 চলে আসছে, এখন আমি তো মানে আমাদের বইয়ে ওইভাবে উল্লেখ করা নাই এফ অরবিটালের ক্ষেত্রে কী কী, এফ অরবিটের ক্ষেত্রে কী কী অরবিটাল আছে আন্ডারে, অর্থাৎ যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড, 3টা আলাদা আলাদা অরবিটাল আছে। ওই অরবিটালগুলো এফের ক্ষেত্রে উল্লেখ করা নাই, তাই আমি এফের ক্ষেত্রে বিষয়টা লিখতে পারবো না। তাই আমাদের একটু স্মার্ট হওয়ার জন্য আমরা এখানে শুধু পি এস পি ডি এফ লিখে দেবো। তাহলে ডি, শুধু ডি লিখবো। আর যদি আমাদের 3 থাকতো, তাহলে কী লিখতাম? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এবং ফাইনালি একটা হচ্ছে, সেটা হচ্ছে এফ অরবিটাল। এই 5টার জন্য কিন্তু সেই 5টা ভেরিয়েবল আমরা মাত্র লিখলাম, যে এক্স ওয়াই হচ্ছে -2। এটা কিন্তু আমি বলছি জাস্ট একটা অ্যাজাম্পশন, কোনো বিজ্ঞানী এখনও বের করতে পারেন নাই -2 এর জন্য কোনটা, তারপর হচ্ছে -1 এর জন্য কোনটা, 0 এর জন্য কোনটা, 1 এর জন্য কোনটা। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন, আমরা এটা ধারণা করে নিই যে এইটার জন্য এটা হবে। তো -1 এই 5টার জন্য এই 5টা অরবিটাল আলাদা আলাদা করে দেখানো আছে। এখন একটা এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। এখানে হচ্ছে 3টা অরবিটাল আছে, অর্থাৎ 3 একে 3 3 2 6টা, 2 × 3 = 6। আমরা জানি যে পি 1s2 2s2 2p6 অর্থাৎ 6 পর্যন্ত ধারণ করতে পারে ইলেকট্রন। তারপর হচ্ছে আমাদের কয়টা ধারণ করতে পারে? ডি অরবিটাল ধারণ করতে পারে আমাদের 10টা, 2 × 5 10টা ইলেকট্রন ধারণ করতে পারে, 10। এবং এফ অরবিটাল 2 × আমাদের কত? এখানের মধ্যে কয়টা আছে? 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা, তাহলে 7 = 14টা ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত? 14 24 30 32টা। এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশনটা। এখন এইভাবেই হচ্ছে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে পরীক্ষার হলে, তোমাদের এইভাবেই পরীক্ষার হলের মধ্যে লিখতে হবে, যেভাবে ঠিক দেখিয়ে দিলাম। এবং এটাই হচ্ছে একটা প্রশ্ন। আমি এই ঢাকা বোর্ডের সম্পূর্ণ সিকিউটাই আমি কমপ্লিট করছি। এর আরেকটা অংশ ছিল এখানে, তোমাদের মনে আছে কিনা? এই যে ঢাকা বোর্ডের অংশটা, এটা কিন্তু এটা ঘ ছিল এবং আজকে হচ্ছে গটা, অর্থাৎ আমি একটা সিকিউ সম্পূর্ণ আমি ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিলাম। তোমরা তারপর প্র্যাকটিস করলে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ লিখে আমি স্লাইড তৈরি করার জন্য বানাতে পারি নাই। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ। এগুলো এমসিকিউতে আসে। সেটা হচ্ছে কোনো অরবিটাল সংখ্যা কত হতে পারে? কোনো অরবিটে সর্বোচ্চ বা সর্বোচ্চই লিখি, অরবিটাল সংখ্যা হলো 2l + 1। অর্থাৎ আমি যদি বলি এস অরবিটে অরবিটাল সংখ্যা কত, তাহলে কত হবে? যদি আমি প্রশ্ন করি সেক্ষেত্রে কত হবে? যে 2l, 2 × এস এর ক্ষেত্রে এর মান কত? 0 + 1, তাইলে শুধু 1। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম এখানে শুধু একটাই থাকে, মানে 2টা ইলেকট্রন থাকে, একটা অরবিটাল থাকে। এস যদি হয়, এটা যদি হয় পি অরবিট, সেক্ষেত্রে কত হবে? পি এর ক্ষেত্রে এল এর মান কত?
1 প্লাস 1, সেক্ষেত্রে কত হয় এটা 2 একে 2 প্লাস 1 3, এই মাত্র আমরা 3টা পেয়ে গেলাম না, এই যে 1টা 2টা 3টা, অর্থাৎ এই সূত্রটা মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এমসিকিউতে এটাই আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন হচ্ছে কোনো উপস্থরে আমরা বলতে পারি কোনো উপস্থরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 2 × 12 + 1, এল এর মান দেওয়া থাকবে, এল এর মান যেটা হবে তুমি জাস্ট সর্বাধিক ইলেকট্রন সংখ্যা বের করতে পারবে আশা করি। এখন আরেকটা হচ্ছে কোনো শক্তি স্তরে অরবিটালের সংখ্যা, কোনো শক্তিস্তর বলতে আমরা প্রধান শক্তিস্তর বলছি, অরবিটাল সংখ্যা সেটা হচ্ছে n², nটা হচ্ছে প্রধান শক্তিস্তর। এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ফাইনালি যদি আমি বলতে পারি কোনো শক্তিস্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, এটা আশা করি তোমরা ক্লাস 9-10-এও পড়েছো, সেটা হচ্ছে 2 × n²। আচ্ছা, এটা জাস্ট আমি একটু প্রুফ দেখাই। মনে করো চতুর্থ শক্তিস্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হবে, আমি প্রশ্ন করলাম, তাহলে 2 × 4² তাহলে কত 16, 2 × 16 অর্থাৎ সেটা হচ্ছে 32। দেখো এই যে আমরা মাত্রই তো 4-এর জন্য বের করলাম, এখন আমরা 32টা সংখ্যা ইলেকট্রন পেয়েছি। তো এই ছিল আজকের ক্লাসটা, বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ বড় হয়ে গেছে আশা করি। তো এটা ছিল লেকচার 6 এবং পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ প্রতিটা অরবিটাল আমরা একে একে দেখার চেষ্টা করব, অরবিটালগুলো দেখতে কেমন। তো তার আগ পর্যন্ত ভালো থেকো সবাই এবং ধন্যবাদ সবাইকে। এবং আমি আন্তরিকভাবে কেউ যদি এটা ডেডিকেটেডলি করে থাকো ক্লাস বা এই সিরিজটা কমপ্লিট করার আশা নিয়ে থাকো, তাহলে তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আমার প্রাইভেট ব্যাচের জন্য মূলত এখানে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না। তো সবাই ভালো থেকো এবং ধন্যবাদ সবাইকে।